মৃত্যুর পরেই কি সব শেষ, নাকি অজানা কোনো শক্তি আবার ফিরিয়ে আনে আমাদের? আচ্ছা, আপনি কি কখনো নিজের ভবিষ্যৎ দেখেছেন? নিশ্চয়ই নয়। কিন্তু যদি বলি যে আমাদের ভারতবর্ষেই এমন একজন মহিলা ছিলেন যিনি শুধুমাত্র নিজের ভবিষ্যৎই দেখেননি, বরং নিজের মৃত্যুর দিনটি পর্যন্ত বলে দিয়েছিলেন, এবং মৃত্যুর পর তার শেষ কার্যের আগেই তিনি আবার পুনর্জন্ম নেন। কি অবাক হচ্ছেন তো? আজকে আপনাদেরকে শোনাবো ভারতবর্ষে ঘটে যাওয়া এমনই একটা সত্য ঘটনা। নমস্কার, আমি অঙ্কিত, আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব। আজকের গল্প উত্তরপ্রদেশের শরীফপুরের একটি ছোট্ট গ্রামে বসবাসকারী সুমিত্রা সিংয়ের। 1985 সালের 16 জুলাই 16 বছর বয়সী সুমিত্রা দেবী হঠাৎ করেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেন। এই কথা শুনে তার স্বামী হতভম্ব হয়ে গেলেন, কারণ সে বুঝতে পারছিল না যে সুমিত্রা এইসব কি কথা বলছে আর কেনই বা বলছে। 13 বছর বয়সে বিয়ে হওয়া সুমিত্রা তার বিয়ের 2 বছর আগেই তার মাকে হারিয়েছিলেন। এরপরেই তার জীবনে নেমে আসে একাকিত্ব, কারণ শহরে কর্মরত তার বাবা তাকে একদমই সময় দিতে পারতেন না, এবং বিয়ের পরেও এই একাকিত্ব তার পিছু ছাড়েনি, কারণ তার স্বামী জগদীশও বেশিরভাগ সময় কর্মসূত্রে শহরেই থাকতেন। এইভাবে সুমিত্রা তার একাকিত্ব নিয়ে একেবারে বিরক্ত হয়ে ওঠে। কিন্তু বিয়ের ঠিক 3 বছর পর 1984 সালে সুমিত্রা এক পুত্র সন্তানের জন্ম দেন, এবং তার সব অভিযোগ যেন একেবারে দূর হয়ে যায়। তিনি তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে নিজের থেকে একদমই দূরে যেতে দিতেন না। এইভাবে সুমিত্রা তার জীবনে অনেক খুশিই ছিল। কিন্তু কয়েক মাস পর তার চিকেন পক্স হয়, যার ফলে তার সমস্ত শরীর শক্ত হয়ে যেত, হাত পা বেঁকে যেত এবং চোখ ওপরের দিকে উল্টে যেত, এবং সে অদ্ভুত রকমের আওয়াজ করতে থাকতো। তার এই অবস্থা দেখে তার পরিবারের লোকজন ভাবতে শুরু করেছিল যে সে নিশ্চয়ই কোনো খারাপ আত্মা দ্বারা আবিষ্ট। 2 মাস ধরে সুমিত্রা এইসব নিয়ে ভুগছিল, এবং তারপর 19 জুলাই 1985 হঠাৎ করেই সুমিত্রার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, এবং এই ঘটনার ঠিক 3 দিন আগেই সুমিত্রা নিজের মৃত্যুর কথা বলেছিলেন। কিন্তু তার পরিবার তার এই কথাকে একদমই পাত্তা দেয়নি, কারণ কয়েকদিন ধরেই সুমিত্রা এই ধরনেরই ভুলভাল কথা বলছিল। কিন্তু এইবার তার কথাই ঠিক ছিল। সুমিত্রা ঠিক 3 দিন পরই মারা যায়। কিন্তু তার শেষকৃত্যের প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই তার শ্বাস প্রশ্বাস ফিরে আসে। কিন্তু এখন সে সুমিত্রা ছিল না। এমনকি তিনি তার স্বামী, পরিবার এবং সন্তানকেও চিনতে অস্বীকার করেছিলেন, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তিনি বারবার একটা কথাই বলতে থাকেন, আমি শিব, এবং আমি আমার সন্তানদের কাছে যেতে চাই, আমি আমার রিঙ্কু আর টিঙ্কুর কাছে যেতে চাই। তার এই অদ্ভুত আচরণ তার পরিবারের মনে নানান রকমের প্রশ্নের জন্ম দেয়। হঠাৎ একদিন একজন অপরিচিত লোক সুমিত্রার বাড়ির দরজায় কড়া নাড়ল। দরজা খোলা মাত্রই দেখা গেল একজন লোক হাতে একটা মোটা বই নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি মৃদু স্বরে জগদীশকে বলল, আমি এই ঠিকানা থেকে বেশ কিছু চিঠি পেয়েছি। আসলে যখন থেকে সুমিত্রা নিজেকে শিব ত্রিপাঠী বলতে শুরু করেছিলেন, তখন থেকেই তার মধ্যে কিছু আশ্চর্যজনক পরিবর্তন এসেছিল। একসময় অশিক্ষিত সুমিত্রা হঠাৎ করেই লেখালেখি শুরু করেন, এবং সে অনেকগুলি চিঠি লিখে জগদীশকে সেগুলি পোস্ট করতে বলে। দরজায় দাঁড়িয়ে লোকটি জগদীশকে বলল, আমি রামসিয়া ত্রিপাঠী, দিবিয়াপুর থেকে এসেছি। এই কথাটা শোনা মাত্রই সুমিত্রা রান্নাঘর থেকে ছুটে এলো এবং লোকটিকে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে জগদীশের পাশাপাশি সেই লোকটিও অবাক হয়ে যায়। সুমিত্রাকে নিজের থেকে দূরে সরিয়ে সেই লোকটি তাকে জিজ্ঞেস করলো যে সে কেন এরকমটা করছে। এমনকি সেই লোকটি সুমিত্রাকে চিনতেনও না। সুমিত্রা তখন কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা স্বরে বলল, বাবা, আমি তোমার মেয়ে, তোমার শিব। এই কথা শুনে রামসিয়া ত্রিপাঠী একেবারে স্তব্ধ হয়ে গেলেন। সে বুঝতে পারল যে মেয়েটি চিঠিতে যা লিখেছিল তা সবই সত্য। সে সত্যিই নিজেকে শিব ভাবছিল, কিন্তু একটি অচেনা মেয়ে যে তারই মেয়ে তা সে এত সহজে কিভাবে মেনে নেবে। তাই নিজের সন্দেহ দূর করতে তিনি তার হাতের মোটা বইটি খুললেন, যেটি আসলে একটি ফ্যামিলি ফটো অ্যালবাম ছিল। এতে শিব ও তার পরিবারের অনেক ছবি ছিল। তিনি সেই ছবিগুলো সুমিত্রাকে দেখালেন, এবং সুমিত্রা শিবের পরিবারের প্রত্যেকটি সদস্যকে তাদের নামে চিনতে পারলেন। তারপর হঠাৎই একটা ছবিতে গিয়ে সে থেমে গেল। সেই ছবিটির ওপর হাত দিয়ে সুমিত্রা বলল, এই সেই ব্যক্তি যে আমার মাথা ইট দিয়ে পিষে আমাকে মেরে ফেলেছে। এটি ছিল শিবের ভগ্নিপতির ছবি। তার চোখে জল ভরে গেল, এবং তিনি নিশ্চিত হলেন যে এই মেয়েটাই তার মেয়ে শিব। তিনি সুমিত্রাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কিন্তু জগদীশ ও তার পরিবারের প্রশ্ন তখনও বাকি ছিল, কে ছিলেন এই শিব ত্রিপাঠী
এবং সুমিত্রা কি সত্যি শিবের পুনর্জন্ম ছিল? আর যদি তাই হয় তাহলে এত বছর পরে কেন তার প্রথম জন্মের কথা মনে পড়ল? কলেজের লেকচারার রামসিয়া ত্রিপাঠীর একটি মেয়ে ছিল, তিনি তার নাম রাখেন শিব। শিব বড় হয়েছিলেন দিব্যাপুরের একটি ছোট শহরে। তিনি স্নাতকতা শেষ করে বিয়ে করেন এবং শীঘ্রই রিঙ্কু ও টিঙ্কু নামের 2 সন্তানের জন্ম দেন। কিন্তু বিয়ের পরেই তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে হয়রানি এবং মারধর করতে শুরু করে। তার সন্তান হওয়ার পরেও এই একই ঘটনাই চলছিল। শিব তার সন্তানদের জন্য সবকিছুই সহ্য করেছেন এবং তারপর হঠাৎই 1985 সালের 18ই মে শিবের মৃতদেহ একটি রেল লাইনের ধারে পাওয়া যায়। তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করে যে সে আত্মহত্যা করেছে, কিন্তু শিবের মাথায় একটি গভীর ক্ষত ছিল এবং কিছু লোক সেদিন সকালে শিবের শাশুড়ি এবং ভগ্নিপতিকে ঘটনাস্থলে দেখেছিলেন, সেই একই ভগ্নিপতি যাকে সুমিত্রা দাবি করেছিল শিবের হত্যাকারী বলে। কিন্তু সেই সময় পুলিশ শুধুমাত্র শিবের শ্বশুরবাড়ির কথা শুনেই মামলাটি বন্ধ করে দেয়, আর শিবের মৃত্যুর আসল রহস্য তার সাথেই ধামাচাপা পড়ে যায়। সুমিত্রার বক্তব্যের ভিত্তিতে ত্রিপাঠীজি এবং তার পরিবার শিবের মামলা পুনরায় খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাদের কথা শোনেনি। কিন্তু শীঘ্রই মিডিয়ায় ছড়িয়ে পড়ে সুমিত্রার অনন্য কাহিনী, আর তাতেই স্তম্ভিত গোটা দেশ। এর সবচেয়ে বড় কারণ ছিল সুমিত্রার বয়স। শিবের জন্মের ঠিক 4 বছর পরে 1968 সালে সুমিত্রার জন্ম হয়, আর শিব যখন মারা যান তখন সুমিত্রা বেঁচে ছিলেন। তাহলে সে কিভাবে ফিরে এলো? প্রতিটি নিউজ চ্যানেলে এই একই প্রশ্নই করা হচ্ছে। কেউ বলছেন এটি একটি ভুতুড়ে বিষয়, আবার কেউ বলছেন এটি একটি মানসিক ব্যাধি। তাই অনেকেই সুমিত্রা ও তার পরিবারকে প্রতারক হিসেবে প্রমাণ করতে শুরু করে। সুমিত্রার বয়সের সেই একটি বিবরণী এই কেসটিকে অনন্য করে তুলেছে, আর সবাই শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলো, এটা কি সত্যি পুনর্জন্ম ছিল নাকি অন্য কিছু? ফেব্রুয়ারি 1986 সালে বিখ্যাত পুনর্জন্ম গবেষক ইয়ান স্টিভেনসন এবং তার সহকর্মী পাসরিচা এই মামলার তদন্ত শুরু করেন। তারা অনেকেরই সাক্ষাৎকার নেন এবং সুমিত্রার সঙ্গেও কথা বলেন। সুমিত্রার মোট 19টি বিবৃতি রেকর্ড করা হয়েছিল, যা তাকে শিবের সাথে সংযুক্ত করে। শিবের ছোটবেলার নাম, তার জন্ম তারিখ, এমনকি তার শ্বশুরবাড়ির আলমারির কোণে রাখা হলুদ শাড়িও, এমন অনেক কথাই সুমিত্রা জানিয়েছিলেন তার সাক্ষাৎকারে। স্টিভেনসনও তার তদন্তে এটা প্রমাণ করেছিলেন যে এর আগে সুমিত্রা ও শিবের পরিবারের মধ্যে কোনো সম্পর্কই ছিল না, এবং স্টিভেনসন এই উপসংহারেই এসেছিলেন যে সুমিত্রাই হলো শিবের পুনর্জন্ম। কিন্তু তবুও একটা প্রশ্ন রয়ে গেল, নবজাতকের পরিবর্তে মৃত মেয়ের পুনর্জন্ম হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে গবেষক জেমস ম্যাটলকের একটি ধারণায়, যাকে বলা হয় প্রতিস্থাপন পুনর্জন্ম, যেখানে একজন মৃত ব্যক্তির আত্মা অন্য ব্যক্তির দেহে প্রবেশ করে এবং তার আত্মাকে প্রতিস্থাপন করে। অনেকে মনে করেন যে এটি পৈশাচিক দখল, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। দখল বা ভূত অবরোধে একটি আত্মা একটি জীবিত ব্যক্তির শরীর নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই ব্যক্তির আত্মা তার দেহ ত্যাগ করে না। অন্যদিকে প্রতিস্থাপন পুনর্জন্মে একটি আত্মা অন্য আত্মায় পরিবর্তিত হয়, এবং এমনটাই হয়েছিল সুমিত্রার সঙ্গে। 1985 সালে যখন সুমিত্রা মারা যান তখন তার আত্মা তার দেহ ছেড়ে চলে যায় এবং শিবের আত্মা তাকে প্রতিস্থাপন করে। হিন্দু ধর্মে এই ধারণাটিকে পরকয়া প্রবেশ বলা হয়। স্টিভেনসনের গবেষণা 1987 সালে সম্পন্ন হয়েছিল এবং তিনি অনেক বিতর্ক এবং পাল্টা তত্ত্ব পরিষ্কার করে বলেছিলেন যে সুমিত্রার কোনো ভূত অবরোধ বা কোনো মানসিক রোগ ছিল না। এই মামলাটি পুনর্জন্ম গবেষণার ইতিহাসে এতটাই জনপ্রিয় যে স্টিভেনসনের তদন্তের প্রায় 20 বছর পর 2009 সালে তার পুরনো সহকর্মী আন্তোনিয়া মিলস তার সহকর্মী গবেষকদের সাথে এই মামলাটি আবার অধ্যয়ন করেছিলেন, এবং তিনি তার প্রতিবেদনে আরও বলেন যে তদন্ত ও এই ক্ষেত্রে করা ফলাফলগুলি এতটাই নির্ভুল যে এটি সম্ভবত প্রতিস্থাপন পুনর্জন্মের সবচেয়ে বিশ্বাসযোগ্য কেস। 1988 সালে সুমিত্রা ওরফ শিব মারা যান এবং রিপোর্ট অনুসারে মৃত্যুর আগে পর্যন্ত তিনি শিবই ছিলেন। তো বন্ধুরা, এই ছিল সুমিত্রা ও শিবের প্রতিস্থাপন পুনর্জন্মের বাস্তব ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।